তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বীর বাঙালি অস্ত্র ধরো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায় হায় রে ও মা। ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ও মায়া প্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি। ফুলের গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের যে মুক্তিযোদ্ধাকে আমরা এখানে এনেছি, আমরা প্রথমে তার পরিচয় জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ খান। আমার দেশের বাড়ি হল ময়মনসিংহ জেলার ফুলবাড়া থানা গ্রাম। আমি জান্নাতুল ফেরদৌস শিফা, ক্লাস 7 বিকর্ণাসা স্কুলের একজন ছাত্র। আমি জান্নাতুল আদম মুকুন্তি, আমিও ক্লাস 7 বিকর্ণাসা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি হচ্ছে জান্নাতুল হক পলা, বিকর্ণাসা স্কুল 7ম শ্রেণী। আমি মেহেক তাসনিয়া, বিকর্ণাসা স্কুল 7ম শ্রেণী। আমি মার্জিয়া তাসনিয়া পূর্বা, বিকর্ণাসা স্কুল 7 6। আমি মাইশা রহমান, বিকর্ণাসা স্কুলের 7ম শ্রেণীর একজন ছাত্রী। ধন্যবাদ সবাইকে। এখন আমরা আমাদের এই সাক্ষাৎকার পদ্ধতি শুরু করতে যাচ্ছি। আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি নির্বিঘ্নে সেই উত্তরগুলি দেবেন এবং আমি আপনার কাছে কিছু ব্যাপারে আপনার অনুভূতি, আপনার পরামর্শ জানতে চাইব। আমাদের পক্ষ থেকে আমাদের প্রথম প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? যুদ্ধের সময় আমার বয়স 21 বছর। ধন্যবাদ। আপনি মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স ছিল 21 বছর। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নকারীর কাছে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে এলাকা বা সেক্টর থেকে আপনি মুক্তিযুদ্ধ করেছেন তার বিবরণটি কি? আমি ময়মনসিংহ জেলা ফুলবাড়া থানা এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেখানে সেক্টর ছিল 11 নম্বর। ধন্যবাদ। আপনি 11 নম্বর সেক্টরে ছিলেন। এখন আমাদের তৃতীয় প্রশ্ন করবে জান্নাতুল ফেরদৌস। আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন হলো, আপনার সহযোদ্ধাদের নাম উল্লেখ করলে আমরা একটু জানতে পারছি। আমার সহযোদ্ধা হিসাবে আমার কাছে যারা ছিলেন তাদের মধ্যে মমতাজ উদ্দিন চৌধুরী, ফরগত আলী, ইদ্রিস আলী, মোয়াজ্জেম হোসেন। ধন্যবাদ। আপনার কাছে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আমরা প্রত্যেকের নিজের একটা বিরাট অনুভূতি ছিল যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, কিন্তু ভারতে যাওয়ার ব্যাপারে অনেকেই হয়তো উৎসাহিত করছে, কিন্তু আমার মা বাপ ঠিক বেড়ে রেখে আমার মা বাপ কলকাতা হয়েছিল, আমি তখন না বুঝতে পারি। তারপর
আমি যখন যুদ্ধ চলছে আমরা বাড়িতে থাকতে পারতাম না, এখানে সেখানে পালাইয়া ফেলে গিয়ে আত্মগ্রহণ করে থাকতে হতো। একদিন আমার পাড়ার বাড়িটা নিয়ে আমি রাত্রে যখন করছিলাম না 2-3 দিকে মানে প্রথম ক্লাসে আমরা সাধারণত পাঞ্জাবিদের ভয় করে আক্রমণ করছিলাম, কিন্তু রাত 2-3 বাজে গেলে কিন্তু আমরা পাঞ্জাবের আক্রমণ চলে আসি। ওখানে থেকে শুনলাম যে তাই আক্রমণ হয়েছে, সে তাই থেকে ঘুরিয়ে ফেলাইছে। আমি সেটা টাওয়ার ছিলাম যে এরা মুক্তি। তারপরে আমি আর পালাইনি, পালাবার শুরু করছিলাম। ওটা দাঁড়িয়ে ঘরের বারান্দায় আমি দাঁড়িয়ে আছি, তখন সেখানে গিয়ে ওই আমাদের ওই এলাকার যে স্থানীয় কমান্ডার ছিল ও কিন্তু আমার রিলেশনও ছিল এবং আমাদের বললো কেমনি আমি বললো তুই এখানে কী কর? তখন আমি বললাম যে ওই দিন থেকে অনুপ্রেরণা নাই আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি। তিনি কার কাছ থেকে পরামর্শটা পেয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য? এটা সাধারণত আমরা মুক্তিযুদ্ধের ছাত্র ছিলাম, আমরা ছাত্র হিসেবে আমরা ফুলবানিয়ে বহু সংগ্রামে অংশগ্রহণ করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটিতে করেছি। উনি তখনই একটা অনুপ্রেরণা ছিল, বিশেষ করে সবার 7 মাসের ভাষণ যে যেখানে আসো যা যা আছে তা নিয়ে প্রস্তুত ছিল। এইসব ভাষণের একটি কথাই আমাদের ভিতরে অনুপ্রেরণা ছিল। তারপর যখন আমি সুযোগ খুঁজছিলাম যে কীভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ, তারপর আমি তো বললাম যে আমার যে বন্ধু মমতা চৌধুরী ওইখানে স্থানীয় কমান্ডার, ওই ব্যাপারে আমাকে অনুপ্রেরণা নিয়ে এখানে। ধন্যবাদ। জি, আপনার পরিবার বা আত্মীয়স্বজনের মধ্যে কি আর কেউ মুক্তিযুদ্ধ করেছে নাকি আপনি একাই ছিলেন? আমার পরিবারের ভিতরে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার মতো অনেক কেউ ছিল না। আমার ভাই বোনদের মধ্যে সবার বড় ভাইয়েরা ছোট ছিল। এখন আত্মীয় স্বজন আছে প্রয়োজনে অংশগ্রহণ করেছে, তাদের নাম বলার দরকার। 1 নম্বর হল শামসুজ্জামান, 2 নম্বর হল আব্দুল মান্নান, আব্দুল রাজ্জাক। ধন্যবাদ। আপনার এলাকায় কি কোনো গণকবর আছে যেখানে কোনো শহীদদেরকে কবর দেওয়া হয়েছে? সত্যি কথা বলতে গেলে কি, আমরা 1970 সালের ইলেকশনের থেকে এই কোর্ট নিয়েছিলাম আর কি, আমাদের এলাকাটা এমনভাবে অর্গানাইজ করেছিলাম। সেইখানে আওয়ামী লীগের বাহিরে, ছাত্রলীগের বাইরে কোনো সংগঠন ছিল না, এবং আমাদের এলাকার ভিতরে পাঞ্জাবিদের তেমন কোনো তাণ্ডব ছিল না। ময়ূরভঞ্জ জেলার ফুলবেড়া থানা, সুপার থানা, এইসব জায়গার ভিতরে কোনো গণভবন নাই, এবং এখানে কোনো বড় কোনো যুদ্ধও হয়নি, শহীদ স্মৃতিও এখানে নেই। আমরা সাধারণত সংগ্রামের যুদ্ধের সময় অনেকটাই নিরাপদ ছিলাম। পরবর্তী আমাদের প্রস্তুতি হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। সে সময় আপনি কি কোথাও ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন? না, আমি পূর্বান্নে কোনো ট্রেনিং প্রাপ্ত হয়নি। আমার বন্ধু মমতা চৌধুরী ও আমাকে নিয়ে গিয়ে উনি আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছে, ওইখানে উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছে। ধন্যবাদ। জি, মুক্তিযুদ্ধে যোগদানের সময় কোনো বিশেষ ঘটনা যদি থাকে তাহলে একটু দয়া করে আমাদের সঙ্গে তা তথ্যটি দিন। মুক্তিযুদ্ধের জন্মের সময় একটা বিশেষ ঘটনা ছিল এই, আমি যখন মুক্তিযুদ্ধে যোগদান করছি তখন আমরা আমাদের এলাকার ভিতরে রাজাঘাটও তেমন ছিল না, কিন্তু 2-1 জনকে দিয়েছে যে বাড়ি ঘর ঠিক করার জন্য। এই বাড়ির থেকে যদি একজন রাজাঘাটে যাচ্ছে পাঞ্জাবের এই বাড়িতে বাড়ি পড়বে না, এটা 2-1 জনকে যদি ইচ্ছাগুলো দিকে ওদের সাথে আমরা যোগাযোগ করছি যে তোরা চলে একটা আমাদের মুক্তিযুদ্ধে গান করে। তখন 2-3 ছেলে রাস্তাঘাটে চলে আসছে রাজাঘাট ক্যাম্পে। তারপরে আমরা সকালবেলা ওইখানে সকালবেলা যাবো, তারা আমাদের তখন বিভক্ত থেকে যারা মানে ওই এলাকায় প্রচার চলেছিল এবং তারা মানে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল, এরা অনেক গ্রুপ দিয়ে ওই অস্ত্রগুলি নিয়ে যায়। তারপরে আমরা বিকালবেলা আবার আমরা আমার সহযোগীদেরকে নিয়ে তাদের বাড়ি আক্রমণ থেকে উদ্ধার করি। এগুলি নিয়ে এলাকার ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। এইটি আমার জীবনের একটা অনুভূতি। বঙ্গবন্ধুর সাথে কি আপনার কোনো স্মৃতি জড়িয়ে আছে? বঙ্গবন্ধুর সাথে আমাদের তো অনেক স্মৃতি জড়িত ছিল। আমরা 1966 সালে মৌসুমী আনন্দময় কলেজে ভর্তি হয়েছিলাম। তোমাদের মতন ক্লাস ব্যাক হইলে কলেজের তো একটা ক্লাস হয়ে গেলে একটা ক্লাস ব্যাক হয়, কমল বাজায় দাম তো না। 1966 সালে বঙ্গবন্ধু
বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মঞ্চ হয়েছিল। এই আগরতলা ষড়যন্ত্র মঞ্চ পেপার অনেক বড় বড় হেডলাইন আছে, খুব পড়তাম, এই করতাম, আর বঙ্গবন্ধু কেমন দেখতে কেমন চিন্তা করতাম, তো বঙ্গবন্ধু যখন দেখতাম আমি জেলে শুনি। তারপরে 1969 সালে আমাদের ছাত্রদের সমস্ত আন্দোলনে উনি মুক্তি পান। মুক্তি পাওয়ার কিছুদিন পরে উনি ময়সিং গেলে আমরা ওনাদের ছাত্ররা সঙ্গে মিল এবং আওয়ামী লীগ বা অন্যান্য সকল সংগঠনের সমর্থনে নিজেদের মধ্যে গ্রহণ করেছিলাম। ময়সিং তারপর ওই অনেক কথা এই সময় আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে তো অবশ্যই দেখেছেন, তাই না? আচ্ছা, বঙ্গবন্ধুর কোনো ভাষণ কি আপনি সামনাসামনি শুনেছেন? আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু গিয়েছিলেন ছাত্রদের কথা বলার জন্য, এবং একটা রাজশাহী ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ওনার ভাষণ দেওয়ার ব্যবস্থা ছিল, এবং অডিটোরিয়ামে আইডেন্টি কার্ড দেখাই শুধু ছাত্রই দেখতে পারে। কাজে ওইখানে বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনেছি, নিশ্চয়ই সতর্ক দেখেছি। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি কোনো খেতাব পেয়েছেন? রাষ্ট্রীয়ভাবে আমরা সাধারণ মুক্তিযোদ্ধা ছিলাম, তো আমাদেরকে কোনো খেতাব প্রদান করা হয়নি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিষয়ে আপনার কোনো স্মৃতি বা আলোচনা সংগঠিত আছে কি? মুক্তিযোদ্ধা হিসেবে আমার তো অনেক স্মৃতি আছে, কিন্তু না আলোচিত তখন তো এমন ছিল না, এখন তো এই ধরনের আলোচিত ব্যবস্থা করা তো এমন সম্ভব ছিল না। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? 1971 সালে মানবতা বিরোধী অপরাধ, এটা আমাদের এলাকার ভিতরে খুব একটা বেশি হয়নি, উল্লেখ করার মতন কোনো ঘটনা ঘটেনি। তবে আমরা পরবর্তী পর্যায়ে ঢাকাতে বিশেষ করে যারা আল বদর ছিল, এরা ধরে বিশেষ করে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, মনের স্ত্রী হত্যা করেছে, এতে আমরা অত্যন্ত গভীরভাবে মর্মাহত হয়েছি, উপকৃত হয়েছি। এবং আমরা এটা তখন স্বাধীনতার যুদ্ধ, তো তখন আমাদের আন্তরিকভাবে বা আমাদের ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে আমাদের প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমার পক্ষ দিয়েও তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমরা এই কুমল শিক্ষাপ্রাণ মেয়েরা আমাকে ডেকে এনে আমার যে আন্তরিক পরিবেশে কথা বলবে, সেই জন্য আমি অনেক গর্বিত এবং আমি অনেক উৎসাহ হয়ে গেছি তোমাদের কাছ থেকে। আমি আশা করবো যে তোমরা এই বাংলাদেশের আমি এই আশা করবো যে তোমরা সঠিক ইতিহাস জানবে, সঠিক ইতিহাস বুঝবে। কারণ আমরা বলতে গেলে আমরা 1965 সালে নিয়ে পাশ করছি, তারপরে কলেজ ইউনিভার্সিটি যখন এই দেশের ভিতরে সংগ্রাম উঠতেছিল, এবং সংগ্রামে যখন এই দেশে তরঙ্গায়িত হয়েছিল, মানুষের ভিতরে এই সংগ্রামের শীত জাগরণ করতেছিল, তো ছাত্ররাই করছিল। এবং তোমরা হয়তো জানো কিনা, ছাত্রদের ভিতরে 4 জন ছাত্র ছিল, তাদেরকে 4 খলিফা বলা হতো। জানো তোমরা? জানো না? না, 4 খলিফা বলা হতো। এবং এদের আদর্শ, এদের মহানুভবতা, এদের যেই ছিল, তখন হয়তো আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল। যদি ছাত্ররা আইয়ুব খানের সাথে হাত মিলাইতো, তাহলে এরা বহু লাভবান হইতে পারতো, সেইগুলি করেননি। কিন্তু এখন তোমরা জানো না যে 4 জন ছাত্র কারা খলিফা, কারা খলিফা দুঃখ চালাও। এবং সে যে স্পিড এরা খলিফা হয়েছিল, এবং যে স্পিডটা তাদের ছিল, ওই স্পিডটা যদি ধরে রাখতে পারতো, এখন ইলেকশনে গিয়ে হয়তো যে জায়গাতে এই জায়গাতে যারা পাস করতে পারতো, মন্ত্রী হইতে পারতো। কিন্তু একমাত্র 4 খলিফার মধ্যে সাধারণ ছিল বিএনপিতে জয়েন করে 1 বা 2 মন্ত্রী হয়েছিল, আর 3 জনের রাষ্ট্রীয় কোনো অসুবিধা পায়নি। আমরা অনেক আদর্শ হতে হয়েছে। আমরা ভাবতে পারছি ছাত্ররা যে রাজনীতি করছে 1952 সালের পরের থেকে 1971 সাল পর্যন্ত ছাত্রদের রাজনীতির যে স্পিড, যে আদর্শ ছিল, সেই আদর্শ স্পিডের বলেই এটা মিলিটারি প্রচেষ্টায় না, কোনো আর্মির প্রচেষ্টা না, কোনো পুলিশের ভয় না, ছাত্রের স্পিডে আন্দোলন অনেক উঠতে উঠেছিল এবং এই দেশ স্বাধীন হয়েছিল। আমি আশা করবো যে তোমরা
সত্যিকার অর্থে দেশের যে আদর্শ ইতিহাস এগুলি সব জেনে নিয়ে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলবা, দেশের জন্য কিছু করবা, দেশের মঙ্গলের জন্য, দেশের আদর্শের জন্য, দেশের দুঃখী মানুষের জন্য, যারা সব পরিবারের মানুষ সব প্রায়ই বলতে উনি রাজনীতি করে দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য, দুঃখী মানুষের কারণে উনি কথা বলতেন, প্রায় রাসায়নিক দুঃখী মানুষের কথা বলতেন। তো এই দেশটাকে সেভাবে এইগুলি চেষ্টা করো। যেমন তোমরা ইতিহাসে পড়ছো কিনা, দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান, ইতালি, তারপরে জার্মান এগুলি একেবারে নিশ্চিন্ত হয়ে গেছিল বলতে গেলে, আর তারা আছে এখন এই সাত শক্তির ভিতরে এরা শক্তি। তো এরকম আর কি একটু চেষ্টা থাকলে অনেক কিছু হয়। তোমরা আশা করি সেই ধরনের চেষ্টা অব্যাহত রাখবা এবং এই দেশটাকে স্বপ্নের বাংলা, এই দেশের শেখ মুজিবুর রহমান এবং দেশের মানুষ দেখছিল যে সোনার বাংলা, স্বপ্নের বাংলা গড়ে তোলার এই প্রচেষ্টা তোমরা অব্যাহত রাখবা, সেই চেষ্টা করবা, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ করেছি যে পূর্বা যেমন আমার আন্তরিক, আমার অন্তরের ভিতরে ভবিষ্যতে আমার অন্তরে থাকবা এবং তোমাদেরকে আমি আশা করবো যে এইভাবে কাছে আরো ভবিষ্যতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনে আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয়